দানের চালের জন্য লাইনে দাঁড়ানো ভিড়ের মধ্যে দুই বোন প্রিয়া আর রানী নোংরা কাপড় পরে একে অপরের হাত শক্ত করে ধরে ঝলসে যাওয়া রোদে একা দাঁড়িয়েছিল। তাদের মায়ের এইমাত্র মৃত্যু হয়েছে, যার ফলে এই দুটি শিশু এতিম হয়ে গিয়েছিল। কারো কি জানা ছিল যে সেই দিনই এই দুটি এতিম শিশু অজান্তেই তাদের সেই আসল বাবার সঙ্গে দেখা করবে, যাকে তারা কখনো দেখেনি? অর্জুন খান্না সেই কঠোর ধনকুবের, যে তার চাপা পড়ে যাওয়া অতীতের টুকরোগুলো আবার খুঁজে বেড়াচ্ছিল। সেই দুপুরে মুম্বাইয়ের রোদ এমন ছিল যেন সব কিছু পুড়িয়ে ছাই করে দেবে। একটি ছোট মন্দিরের দিকে যাওয়ার রাস্তায় গরিবদের একটা লম্বা লাইন দানের চাল নেবার জন্য ধাক্কাধাক্কি করছিল। ঘাম, রাস্তার ধুলো আর মন্দিরের উঠোন থেকে আসা ধূপের গন্ধ মিশে একটা শ্বাসরোধকর এবং দয়াময় পরিবেশ তৈরি করছিল। লাইনের শেষে ভিড়ের মধ্যে দুটো ছোট ছায়া আলাদাই দেখাচ্ছিল। প্রিয়া আর রানী, দুই বোন। একজন 7 বছরের কাছাকাছি, আর একজন এইমাত্র 4 পূর্ণ করেছে। দুজনেরই পুরনো ধুলোমাখা কাপড়, কয়েকদিন ধরে চটি না থাকায় তাদের খালি পা শক্ত হয়ে গিয়েছিল। তবুও প্রিয়া তার ছোট বোনের হাত শক্ত করে ধরে রেখেছিল, তাকে প্রখর রোদ থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তার নিজের গলা শুকিয়ে গিয়েছিল, তবুও সে রানীকে ভোলাচ্ছিল। আর একটু দেরি রানী, খুব শিগগিরই আমাদের পালা আসবে। চারপাশের বড়রা ওদের দুজনকে বিভিন্ন চোখে দেখছিল, কেউ দয়ায়, কেউ সন্দেহে। কাছাকাছি বসে থাকা কিছু ফেরিওয়ালা মহিলা ফিসফিস করছিল, বেচারি, নিশ্চয়ই কারো মা বাবা নেই, অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে কত কষ্টে আছে। কিন্তু মাঝে আরেকটা আওয়াজ এলো, টোকেনই নেই যদি, তাহলে বেকার লাইনে দাঁড়িয়ে আছে কেন? এখানে তো লিস্টওয়ালাদেরই দেওয়া হয়। এই কথাগুলো প্রিয়ার ছোট হৃদয়ে ছোট ছোট ছুরির মতো বিঁধছিল। সে বড়দের কথা পুরোপুরি বুঝত না, শুধু জানত মা বলেছিল, ভাত লাগলে মন্দিরে চলে যাস, ওখানে লোকে চাল আর দুধ বিতরণ করে, একটু চেয়ে নিয়ে বোনের জন্য ডালিয়া বানিয়ে নিস। মা মারা যাবার দিন থেকে প্রিয়া আর রানী গলির কোণে একটা পুরনো ভাড়ার ঘরে ঘুরে বেড়াচ্ছিল। মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, কয়েক মাস ধরে বিছানায় পড়েছিল, আর যখন তার মৃত্যু হলো তখন প্রিয়ার পকেটে সাবধানে ভাঁজ করা একটা চিঠি ছাড়া আর কিছুই রেখে যেতে পারেনি। ছোট মেয়েটা জানত না তাতে কি লেখা ছিল, শুধু মায়ের কথা মনে ছিল, এটা ভালো করে রাখিস, কোনো দিন যদি কোনো ভালো মানুষ পাস তাকে এটা পড়তে দিস। তারপর থেকে দুই এটিম বোন প্রতিবেশীদের দয়ায় বেঁচেছিল। কোনোদিন বাসি চালের বাটি জুটত, কোনোদিন শুধু নোনতা জলেই কাজ জনাতে হতো। যখন গলির লোকে জানালো যে কাছের মন্দিরে বিনামূল্যে চাল বিতরণ হচ্ছে, প্রিয়া তার বোনকে নিয়ে সকাল সকালই বেরিয়ে পড়ল এই আশায় যে অন্তত একদিন চালের ডালিয়া বানিয়ে খাওয়াতে পারবে। লাইনটা ছিল লম্বা আর ধীরগতির, আর রোদ ক্রমশ প্রখর হচ্ছিল। রানী ক্লান্ত হয়ে চোখ কচলাচ্ছিল, তার খালি পেট গড়গড় করছিল। প্রিয়াকে তাকে পিঠে তুলে নিতে হলো এবং সে সামনে এগোনোর চেষ্টা করতে লাগল। কমলা রঙের চ্যারিটি শার্ট পরা এক মহিলা দুই শিশুকে দেখে মাথা নাড়লেন। টোকেন আছে বাবা? প্রিয়া তার পকেট হাতড়াল, সেখানে মায়ের নামে একটা ভাঁজ করা কাগজ ছাড়া আর কিছুই ছিল না। মহিলার দীর্ঘ শ্বাস ফেললেন। টোকেন ছাড়া দেওয়া যাবে না বাবা, লিস্ট থাকা চাই। মেয়েটি মাথা নাড়ল, কিন্তু লাইন ছেড়ে সরে যাবার জন্য একদম প্রস্তুত ছিল না, কারণ সে জানত চলে গেলে তার বোনের খাবার কিছুই থাকবে না। একটা গরম হাওয়ার ঝাপটা এলো আর ধুলোর ঝড় উঠল। ভিড়ের মধ্যে রানী তৃষ্ণায় কাঁদতে লাগল, তার দুর্বল গলায় বোনকে ডাকছিল, দিদি আমাকে নামাও। প্রিয়া তার পকেট থেকে খালি প্লাস্টিকের বোতল বের করল, চুপি চুপি মন্দিরের উঠোনের পেছনে দৌড়ে গিয়ে কুয়ো থেকে একটু জল তুলে আনল। জলটা নোংরা ছিল, তাতে মরচের তীব্র গন্ধ, কিন্তু দুজনে তা অমূল্য জিনিসের মতো ছোট ছোট চুমুকে খেল। লাইনে ফিরে এসে দেখল তাদের জায়গা অন্য কেউ নিয়ে নিয়েছে। প্রিয়া পেছনে সরে গেল, রানীকে কাছে রাখার চেষ্টা করছিল। সেই মুহূর্তে সে জানত না যে তার জীবন একটা নতুন মোড় নিতে চলেছে। ঠিক সেই ছোট মুহূর্ত থেকেই একটা গাড়ির হর্নের আওয়াজ এলো, আর সবাই ঘুরে তাকাল। একটা চকচকে কালো বিলাসবহুল গাড়ি মন্দিরের গেটে থামল। দরজা খুলল এবং এক যুবক নেমে এলো। লম্বা, সপ্রতিভা পোশাক, মুখ দৃঢ়, কিন্তু চোখে ক্লান্তি।
তিনি ছিলেন অর্জুন খান্না, এই চ্যারিটি অনুষ্ঠানের স্পন্সর, এক বিখ্যাত ধনী ব্যবসায়ী যিনি নির্জন জীবনযাপন করতেন। তিনি এসেছিলেন দেখতে যে চাল বিতরণ প্রতিশ্রুতি অনুযায়ী হচ্ছে কিনা। তার একদম আন্দাজ ছিল না যে তিনি তার হারিয়ে যাওয়া অতীতের একটা অংশের সঙ্গে দেখা করতে চলেছেন। যখন তিনি লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার দৃষ্টি অজান্তেই লাইনের শেষে দাঁড়ানো দুটি ছোট শিশুর উপর আটকে গেল। সেই দৃশ্য তার হৃদয়ে বিঁধল। দুটি ছোট মেয়ে একে অপরের সঙ্গে লেগে দাঁড়িয়ে একজন বোনকে পিঠে তুলে নিয়েছে। কাপড় ছেঁড়া, মুখ নোংরা, কিন্তু তাদের চোখ অদ্ভুতভাবে ঝকঝক করছিল। সেই চোখের মধ্যে যে নিষ্পাপতা আর দৃঢ়তা ছিল, তা তাকে স্মরণ করিয়ে দিল একজনের কথা, যাকে সে খুব ভালোবেসেছিল, মীরা, সেই গরিব মেয়ে যাকে তার মায়ের বিরোধিতার কারণে ছেড়ে দিতে হয়েছিল। প্রায় 10 বছর পার হয়ে গেলেও সেই স্মৃতি কখনো ঝাপসা হয়নি। তার সহকারী রাভি আস্তে করে মনে করিয়ে দিল, অর্জুন স্যার, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক নয়। আমি ওদের দুটো ছোট মেয়েকে সরিয়ে দিতে বলি। কিন্তু অর্জুন হাত নাড়লেন, আর কিছু বললেন না। তিনি শুধু চুপ করে দেখতে লাগলেন। প্রখর রোদে প্রিয়া তার বোনকে ছায়ায় টেনে নেওয়ার চেষ্টা করছিল। তার ছোট হাত রানীর উস্কোখুস্কো চুলে বিলি কাটছিল, আর সে আস্তে আস্তে কি যেন ফিসফিস করছিল। নিশ্চয়ই বোনকে ভোলাচ্ছিল। সেই মুহূর্তটা তাকে টেনে নিল। তার হৃদয়ে এক অদ্ভুত ভাবনা উথলে উঠল, যার নাম তিনি দিতে পারছিলেন না। দয়া, বেদনা আর কোনো অজানা বন্ধনের এক অস্পষ্ট অনুভূতি। লাইন এখনো লম্বা ছিল। লোকের আওয়াজ, চাল বিতরণের শব্দ, প্লাস্টিকের প্যাকেটের খড়খড়ানি পুরো মন্দিরের উঠোনে গুঞ্জরিত হচ্ছিল। কোণে প্রিয়া এখনো অপেক্ষা করছিল। তার চোখ চালের বস্তা স্তূপ থেকে সরছিল না। তার শুধু একটু চাইছিল, যতটুকু দিয়ে রানীর জন্য একবেলার খাবার বানানো যায়। অর্জুন এগিয়ে গেলেন, দুই বোনের দিকে ঝুঁকে পড়লেন এবং ধীর গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তুমি একা চাল নিতে কেন এসেছ? প্রিয়া একটু চমকে উঠল। অচেনা লোকের দামি পোশাক দেখে ইতস্তত করছিল। একটু পরে সে আস্তে আস্তে বলল, আমার নাম প্রিয়া, আর এ আমার বোন রানী। আমাদের মা মারা গেছেন। আমি শুধু আমার বোনের জন্য একটু চাল নিতে এসেছি। অর্জুন আরও নিচু হয়ে মেয়েটির মুখ ভালো করে দেখলেন। তার গভীর কালো চোখ, বাঁকানো ভ্রু, ছোট মুখ, প্রতীকী রেখা মীরার ছবি যেন আবার তৈরি করছিল। তার শিরায় একটা শিহরণ দৌড়ে গেল। পাশে দাঁড়ানো সহকারী রবি আস্তে করে জিজ্ঞাসা করল, অর্জুন স্যার, আপনি ঠিক আছেন? তিনি কোনো উত্তর দিলেন না। তার মনে হাজারো প্রশ্ন উঠছিল, কিন্তু চোখের সামনে শুধু দুটো রোগা শিশু, যাদের পা ফেটে গিয়েছে। অর্জুন চাল বিতরণকারী মহিলার দিকে ফিরলেন। এই দুটো শিশুকে আরও 2 ভাগ দিয়ে দাও, টোকেনের দরকার নেই। মহিলা ইতস্তত করলেন, জি, কিন্তু নিয়ম আছে যে। অর্জুন তার কথা কেটে দিলেন, গলা দৃঢ়, আমি স্পন্সর, আমি যা বলছি তাই করো। মহিলা মাথা নাড়লেন এবং তাড়াতাড়ি দুটো ছোট প্যাকেটে চাল ভরতে লাগলেন। প্রিয়া যখন চাল নিল, তখন সে বারবার মাথা নিচু করে ধন্যবাদ বলতে লাগল। তার চোখে জল চিকচিক করছিল আনন্দে। রানী চালের প্যাকেটটা যেন খজানা পেয়ে গলে জড়িয়ে ধরল। অর্জুন সেই দৃশ্য দেখলেন এবং তার হৃদয় ভারী হয়ে গেল। তিনি বুঝতে পারছিলেন না কেন, কিন্তু সেই মুহূর্তে তিনি এই দুটো গরিব শিশুর সঙ্গে একটা অদৃশ্য সুতো অনুভব করলেন, এক অদ্ভুত আপনজনের ভাব, যেন তিনি কোনো অতি মূল্যবান জিনিস হারিয়েছিলেন আর আজ ভাগ্য তাকে ফিরিয়ে দিচ্ছে। দুটো ছোট চালের প্যাকেট পাওয়ার পর প্রিয়া কমলা শার্টওয়ালা মহিলাকে মাথা নিচু করে ধন্যবাদ দিল। চাল শক্ত করে হাতে চেপে ধরল। তার মুখ ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু চোখে এক সাধারণ আনন্দ ঝকঝক করছিল। রানী পাশে দাঁড়িয়ে, তার মুখ রাস্তার ধুলোয় নোবরা। সে বোনের দিকে তাকিয়ে আস্তে আস্তে হাসল, এক শিশুর নিষ্পাপ হাসি, যে এখনও জীবনের কঠিনতা বুঝতে শেখেনি। কিন্তু এই আনন্দ মিনিট কয়েকের বেশি টিকল না। দুই বোন যেই চলে যাবে, চাল বিতরণের টেবিল থেকে আর এক মহিলা বেরিয়ে এলেন।
তার তীক্ষ্ণ গলা পুরো মন্দিরের উঠোনে গুঞ্জরিত হল। এই ছোট মেয়ে, তোদের চাল নেওয়ার অনুমতি কে দিল? লিস্টে নাম আছে? নিজের ইচ্ছে মতো নিয়ে নিচ্ছিস? প্রিয়া চমকে উঠল এবং তাড়াতাড়ি রানীকে এক কোণে টেনে নিল। সে ওপরে তাকালো, তার গলা কাঁপছিল। জি, ওই আঙ্কেল আমাদের দিতে বলেছিলেন। মহিলা চোখ পাকিয়ে তাকালেন। কোন আঙ্কেল? এখানে কোনো আঙ্কেল নামের কেউ নেই। চাল নিতে টোকেন লাগে, না থাকলে বাইরে বেরো। প্রিয়া কিছু বলার আগেই মহিলা রানীর হাত থেকে চালের প্যাকেট ছিনিয়ে নিলেন, যার ফলে কিছু সাদা চালের দানা সিমেন্টের মেঝেতে ছড়িয়ে পড়ল। রানী ঘাবড়ে গেল, বাকি প্যাকেটটা শক্ত করে ধরে কাঁদতে লাগল। বোনকে ডাকছিল, দিদি। প্রিয়া চালের প্যাকেট বাঁচানোর চেষ্টা করল। তার ছোট হাত জোরে টানাকানিতে লাল হয়ে গেল। আন্টি, প্লিজ একটু দিয়ে দিন, আমাদের মা মারা গেছে, আমি কথা দিচ্ছি বেশি নেব না। তার আকুতি ভরা গলা কাছাকাছি কিছু লোককে থামিয়ে দেখতে বাধ্য করল। কিন্তু মহিলা এখনও রেগেছিলেন। মা বাবা মরে গেলেও নিয়ম মানতে হয়, এমন নয় যখন ইচ্ছে তখন চেয়ে নেবি। অন্যের চাল নেওয়া পাপ, জানিস? লাইনের সামনে দাঁড়ানো কিছু লোক ফিসফিস করতে লাগল। কেউ দয়া দেখাচ্ছিল, কেউ মাথা নাড়ছিল। বেচারি দেখ কত ছোট, খুব খারাপ লাগছে। হ্যাঁ, কিন্তু টোকেন ছাড়া তো কিছু হয় না, লোকে সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করিয়েছে। ফিসফিস প্রিয়ার মুখ লাল করে দিল। সে মাথা নিচু করল, কিন্তু হাত এখনও চালের প্যাকেটের ওপর ছিল। সে চোখের জল আটকানোর চেষ্টা করছিল। রানী পেছনে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছিল। তার ছোট হাত বোনের জামা শক্ত করে ধরেছিল। অর্জুন, যিনি দূর থেকে সব দেখছিলেন, আর চুপ করে থাকতে পারলেন না। তিনি দ্রুত এগিয়ে গেলেন। তার গভীর গলা গুঞ্জরিত হল, ওই দুটো শিশুকে একা ছাড়ো। মহিলা চমকে উঠে ঘুরলেন। দেখলেন যিনি এসেছেন তিনিই সেই অতিথি যিনি আয়োজকদের সঙ্গে এসেছিলেন। তার দামি পোশাক আর শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ গলা দেখে মহিলা ঘাবড়ে গেলেন। জি, আমি তো শুধু নিয়ম মানছিলাম, ভয় ছিল ভুল লোককে না দিয়ে ফেলি। অর্জুন তার কথা কেটে দিলেন। আজকের চাল বিতরণের স্পন্সর আমি ওই দুটো শিশুকে অতিরিক্ত ভাগ দিতে বলেছি। এতে কি কোনো ভুল আছে? পুরো মন্দিরের উঠোন হঠাৎ শান্ত হয়ে গেল। সবার চোখ তার উপর স্থির। মহিলা তোতলাতে লাগলেন এবং আর কিছু বলার সাহস করতে পারলেন না। তিনি মেঝেতে পড়ে যাওয়া চালের দানা তুলে নিয়ে আস্তে আস্তে প্যাকেটে ভরে প্রিয়ার হাতে দিলেন। নে বাবা, তুই কোনো ভুল করিসনি। প্রিয়া উপরে তাকালো। তার গোল গোল চোখ তাকে দেখছিল, ভয় আর কৃতজ্ঞতার মিশ্র অনুভূতি নিয়ে। ধন্যবাদ আঙ্কেল, আমরা তো শুধু একটু চাল চাইছিলাম, আমরা কোনো ঝামেলা করতে চাইনি। অর্জুন হাত নাড়লেন। কোনো কথা নয়, এই চাল গরিবদের সাহায্যের জন্য। তোমাদের দরকার আছে তাই তোমাদের এটা পাওয়ার অধিকার আছে। তিনি চারদিকে তাকালেন, দেখলেন লোকে এখনও দেখছে এবং জোরে বললেন, এখন থেকে যেই চাইতে আসবে তাকে পুরো ভাগ দাও। আমরা লোকের সাহায্য করছি, দয়া করছি না। এই বলে তিনি প্রিয়ার দিকে ফিরলেন। তার চোখে কোমলতা এলো। তোমার নাম কি? জি, আমার নাম প্রিয়া, আর এ আমার বোন রানী। তোমাদের বাড়ি কোথায়? জি, আমি শিবনগর গলি নম্বর ৮-এর ভাড়ার ঘরে থাকি, আবর্জনার স্তূপের কাছে। আমার মা কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন আর তারপর মারা গেলেন। এই বলতে বলতে প্রিয়ার গলা থেমে গেল। তার হাত চালের প্যাকেট আরও শক্ত করে চেপে ধরল, যেন ভয় হচ্ছে কেউ ছিনিয়ে নেবে। অর্জুন তার গলায় একটা গিট অনুভব করলেন। তিনি আস্তে মাথা নাড়লেন। হ্যাঁ, খুব সাহসী তুমি। এই ভাগটা রাখো, বোনের জন্য আরও একটু খাবার কিনে নিও, ঠিক আছে? প্রিয়া মাথা নাড়ল। তার জলে ভরা চোখে একটা ছোট সত্যিকারের আনন্দ চমক উঠল। অর্জুন চলে যাওয়ার পরেও ভিড় আবার ফিসফিস শুরু করল। কেউ বলল তিনি নাটক করছেন, কেউ তার দয়া প্রশংসা করল, কিন্তু প্রিয়ার কাছে এসবের কোনো মানে ছিল না। সে শুধু তার বোন আর চালের প্যাকেট জড়িয়ে ধরেছিল, যেন এইটুকুই দুনিয়ার একমাত্র জিনিস যা দুই বোনকে আরও একটা দিন বাঁচিয়ে রাখতে পারবে। ফেরার পথে সূর্য ডুবতে শুরু করেছিল। রোদ কমে গিয়েছিল, কিন্তু ডাম্বার রাস্তা থেকে এখনও গরম বেরুচ্ছিল। প্রিয়া রানীকে পিঠে তুলে নিয়েছিল। চালের প্যাকেট তার বুকের সঙ্গে বাঁধা। সে ভারী পায়ে হাঁটছিল। রানী তার পিঠে ঘুমিয়ে পড়ছিল। মাঝে মাঝে আস্তে জিজ্ঞাসা করছিল, দিদি,
আজ রাতে আমরা খাবার পাবো তো? প্রিয়া আস্তে উত্তর দিল, হ্যাঁ, আমি তোর জন্য নতুন চালের ডালিয়া বানাবো। রানী হাসল এবং তার মাখা বোনের কাঁধে রাখল। প্রিয়ার প্রতিটা পা ছিল একটা চেষ্টা। তার ছেঁড়া প্লাস্টিকের চটির বেল্ট খুলে গিয়েছিল, তার ছোট কালো পা গরম রাস্তায় পড়ছিল এবং তার কপাল থেকে ঘাম ঝরছিল। কিন্তু সে থামল না। তার মনে তার মায়ের রোগা ছবি ঘুরছিল, যিনি কাঠের চরমরানো খাটে শুয়ে ক্রমাগত কেসে উঠছিলেন এবং দুর্বল গলায় বলছিলেন, বেঁচে থাকিস বাবা, তোর বোনকে ভালোবাসিস, তার খেয়াল রাখিস, কেউ না কেউ সাহায্য করবেই। যখনই এই স্মৃতি আসত, প্রিয়ার হৃদয় ব্যথায় ভরে উঠত, কিন্তু সামনে এগোনোর শক্তিও পেত। অন্যদিকে অর্জুন তার গাড়িতে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। দুই বোনের ছবি তার মনে বারবার আসছিল। তিনি বুঝতে পারছিলেন না কেন এই অনুভূতি এত তীব্র। বড় মেয়েটির চোখে কিছু খুব চেনা ছিল, একটা দৃষ্টি যা একই সঙ্গে দৃঢ় এবং কোমল, ঠিক মীরার চোখের মতো। তিনি আস্তে আস্তে চোখ বন্ধ করলেন। তার মন বিভ্রান্ত ছিল। গত কয়েক বছরে তিনি সবকিছু অর্জন করেছেন, টাকা, খ্যাতি, ক্ষমতা। কিন্তু যখনই অতীতের কথা ভাবতেন, সেই গরিব মেয়েটির কথা, যাকে পিছনে ফেলে এসেছিলেন, তার হৃদয়ে এখনও একটা ক্ষত ছিল যা ভরেনি। সেই সবে তিনি জানতেন না যে কয়েক ঘন্টার মধ্যে ভাগ্য তাঁকে সেই সব স্মৃতির মুখোমুখি করতে বাধ্য করবে, সেই দুটো রোগা শিশুর মাধ্যমে যারা একবেলা খাবার আর একটা ভালোবাসার আলিঙ্গনের জন্য তৃষ্ণার্ত। সেই ছোট রাস্তার শেষে প্রিয়া আর রানী তাদের পুরনো বস্তিতে ফিরে এলো, যেখানে ঘর ঝরত, দেয়ালে দাগ আর গরমের সঙ্গে পচা গন্ধ আরও বাড়ত। কিছু প্রতিবেশী দুজনকে দেখল, সবার মনে দয়া হলো, কিন্তু কেউ একবেলার বেশি সাহায্য করতে পারত না। প্রিয়া চালের প্যাকেট নিচে রাখল, আগুন জ্বালল এবং সাদা ডালিয়ার একটা হাঁড়ি চাপাল। রানী পাশে বসে কাঠের চামচে টেবিলে তাল বাজাচ্ছিল, অপেক্ষা করছিল। যখন ডালিয়া সেদ্ধ হল, প্রিয়া দুটো ছোট বাটি বের করল, একটু লবণ ছড়িয়ে দিল। রানী মজা করে খেল আর প্রিয়া শুধু তার বোনকে দেখতে লাগল। তার হৃদয়ে একটু সাধারণ আনন্দ ভরে গেল। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, গোলাপি ফ্রক পরার কথা, প্রিয়া সবার আগে বড় হওয়া শিখছিল। বাইরে আকাশ ধীরে ধীরে অন্ধকার হচ্ছিল। গাড়ির আলো ছোট গলিতে পড়ছিল। দুই শিশুর নোংরা কিন্তু চকচকে মুখে আলো ফেলছিল। কেউ জানত না যে সেই পুরনো ভাড়ার ঘরে ভাগ্যের একটা সুতো বাঁধা পড়ে গিয়েছিল, যে দুটো আলাদা দুনিয়াকে জুড়ে দিচ্ছিল। এক ধনকুবের যে তার ভালোবাসা হারিয়েছিল, আর দুটো শিশু যারা অজান্তে তার রক্ত বহন করছিল। চকচকে কালো গাড়ি মন্দিরের গেটে থেমেছিল, যার জন্য ধাক্কাধাক্কি করা ভিড় দুপাশে সরে গিয়েছিল। অনেকে কৌতূহল ও দ্বিধার সঙ্গে তাকিয়েছিল, কারণ ছেঁড়া পুরনো কাপড় আর ঘষা চটির ভিড়ের মাঝে একটা বিলাসবহুল গাড়ির উপস্থিতি যেন অন্য দুনিয়ার ছবি। দরজা খুলল, অর্জুন নেমে এলেন। লম্বা সাদা শার্ট, সপ্রতিভভাবে পরা, তার চকচকে চামড়ার জুতো প্রখর রোদ প্রতিফলিত করছিল। তার মুখ শান্ত, কিন্তু চোখে ক্লান্তি দেখাচ্ছিল, যেন বছরের পর বছর ধনী হয়েও তার হৃদয়ের কোনো শূন্যতা ভরাতে পারেনি। তার পাশে ছিল রবি, তার বিশ্বস্ত সহকারী, যে সবসময় চ্যারিটি ভ্রমণে সবকিছু গুছিয়ে রাখত। তারা এসেছিলেন শুধু দেখতে যে চাল বিতরণ সঠিক প্রক্রিয়ায় হচ্ছে কিনা, কারণ অর্জুনকে দেখনদারি চ্যারিটি ঘৃণা ছিল, যেখানে লোকে গরিবদের সাহায্যের বদলে সংবাদপত্রে ছবি তোলায় ব্যস্ত। কিন্তু আজ তিনি যা দেখলেন তা ছিল না ধন্যবাদের ব্যানার বা ক্যামেরার লেন্স, বরং রোদে দাঁড়ানো ডজনখানিক দুঃখী মানুষ এবং সেই ভিড়ের মাঝে দুটো ছোট নোংরা শিশু একে অপরকে শক্ত করে ধরে দাঁড়িয়ে। অর্জুন থেমে গেলেন যখন প্রিয়াকে তার বোন রানীকে পিঠে তুলে দেখলেন। তার রোগা শরীর, উস্কো খুস্কো চুল আর বড় মেয়েটি পরা ফুলওয়ালা পুরনো ফ্রক দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না কেন এই ছবি তার বুকে ছুরির মতো লাগছিল। কিছু একটা যা একই সঙ্গে চেনা এবং বেদনাদায়ক, একটা অনুভূতি যা তিনি বছরের পর বছর চাপা দেওয়ার চেষ্টা করেছেন। রবি আসতে বলল, অর্জুন স্যার, চলুন ভেতরে চাই, বাইরে খুব রোদ। কিন্তু অর্জুন নড়লেন না। তার চোখ প্রিয়ার ছোট হাতের ওপর আটকে ছিল, যা তার বোনকে শক্ত করে ধরে রোদ থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তিনি দেখলেন মেয়েটি বোনের সঙ্গে কিছু বলার জন্য আস্তে ঝুঁকল, খুব ধীর গলায়, তারপর হাত দিয়ে বোনের কপালের ঘাম মুছিয়ে দিল। সেই ছবি তার হৃদয়কে অস্থির করে দিল।
এক অদ্ভুত দয়ার অনুভূতি তার হৃদয়ে ঢুকে পড়ল, যার ফলে তিনি মনে করলেন যেন তিনি এই শিশুর কাছে কোনো ঋণী। তিনি বুঝতে পারলেন না কেন, শুধু জানলেন যে সেই মুহূর্তে চারপাশের দুনিয়া থেমে গিয়েছিল এবং তার চোখে শুধু দুটো গরিব শিশুর ছবি। অন্য কোণে চাল বিতরণের দায়িত্বে থাকা ব্যক্তি চিন্তিতভাবে দৌড়ে এলেন। জি নমস্তে অর্জুন স্যার, আপনি ঠিক সময়ে এসেছেন। আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করার প্রস্তুতি নিচ্ছি। তিনি অন্যমনস্কভাবে মাথা নাড়লেন। তার চোখ এখনও দুই ছোট বোনের ওপর আটকে। ওখানে ওই দুটো শিশু আলাবা কেন দাঁড়িয়ে আছে? মহিলা তার দিকে তাকিয়ে উত্তর দিলেন, জি, তাদের কাছে চাল নেওয়ার টোকেন নেই। সম্ভবত তাদের বাড়ি থেকে রেজিস্ট্রেশন করা হয়নি। আমি তাদের ফিরিয়ে দেওয়ার কথা ভাবছিলাম, যাতে অন্যদের দেওয়া যায়। অর্জুন ভ্রু কুচকালেন। টোকেন নেই তাই দেওয়া হবে না? জি, নিয়ম তো তাই স্যার, যাতে অচেনা লোক বেশি না আসে। মন্দিরের কাছে পুরো লিস্ট আছে। তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন। তার দৃষ্টি আরও গভীর হল এবং তারপর আস্তে আস্তে বললেন, কিন্তু যদি কেউ ক্ষুধার্ত হয় তাহলে কি তাকে খাবার জন্য টোকেন লাগে? মহিলা একটু চমকে গেলেন এবং উত্তর দেওয়ার সাহস করলেন না। রবি তাড়াতাড়ি মাঝে পড়ে বলল, অর্জুন স্যার, এই নিয়ম শুধু ব্যবস্থাপনার জন্য। আপনি এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। এই চাল বিতরণের কোনো খারাপ উদ্দেশ্য নেই। অর্জুন আস্তে মাথা নাড়লেন। তিনি সোজা লাইনে শেষের দিকে এগিয়ে গেলেন, যেখানে প্রিয়া আর রানী লাঙে দাঁড়িয়েছিল। দুটো ছোট শিশু একটা লম্বা লোককে তাদের দিকে আসতে দেখে চমকে উঠল। রানী তাড়াতাড়ি বোনের হাত ধরল। প্রিয়া একটু মাথা নিচু করল। তার রোদে পড়া মুখ উস্কো খুস্কো চুলের পেছনে লুকিয়ে ফেলল। তার ছোট কাঁধ ভয়ে কাঁপছিল। অর্জুন তাদের সামনে থামলেন। তার গলা গম্ভীর কিন্তু উষ্ণ। তোমার নাম কি? প্রিয়া উপরে তাকালো। তার বড় গোল চোখে একটু সতর্কতা। জি, আমার নাম প্রিয়া, আরে আমার বোন রানী। তোমরা দুজনে চাল নিতে এসেছ? প্রিয়া মাথা নাড়ল। জি, আমাদের মা মারা গেছেন। আমি আমার বোনের জন্য একটু চাল নিতে এসেছি। অর্জুন থেমে গেলেন। এই বাক্যটা তার হৃদয়ে ছুরির মতো বিঁধল। তিনি মেয়েটির মুখ ভালো করে দেখলেন। তার চকচকে চোখ, ছোট চিবুক, নিষ্পাপ হাসি, সবকিছু তাকে অজান্তে মীরার স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল। সেই মেয়ে যাকে তিনি কখনো ভালোবেসেছিলেন, যার চোখও এতটাই স্বচ্ছ ছিল। মীরার ছবি তার স্মৃতিতে একটা পুরনো ফিল্মের মতো ফিরে এলো। সেই বছরের গরিব মেয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে তাকে বিদায় জানাচ্ছিল, বলছিল, তুমি শুধু সুখী থাকো, তাহলেই আমিও সুখী থাকব। তিনি জানতেন না, সে হয়তো আর কখনো হাসেনি। পেছন থেকে সহকারী রবি আস্তে ডাকল, অর্জুন স্যার, আপনি ঠিক আছেন? অর্জুন মাথা নাড়লেন। তার চোখ এখনও দুই শিশু নপর। তিনি নিচু হলেন, তার ঘড়ি খুলে ফেললেন, ওয়ালেটও বের করলেন এবং দায়িত্বে থাকা মহিলাকে দিয়ে বললেন, এই দুটো শিশুকে পর্যাপ্ত চাল, দুধ আর একটু খাবার দিয়ে দাও। সব খরচ আমি বহন করব। মহিলা ঘাবড়ে গিয়ে মাথা নাড়লেন। জি স্যার, চিন্তা করবেন না, আমি এক্ষুনি করছি। অর্জুন ফিরলেন। আস্তে প্রিয়ার মাথায় হাত রাখলেন। তুমি খুব ভালো, খুব সাহসী। তোমার বোনের খেয়াল রাখো। প্রিয়া ঘাবড়ে গেল। ধন্যবাদ ছাড়া আর কিছু বলতে পারল না। রানী তাকে তাকালো। তার নিষ্পাপ চোখে এক বিরল আনন্দ চমক উঠল। সেই দৃশ্য তার হৃদয় কাঁপিয়ে দিল। মন্দির থেকে বেরোনোর সময় অর্জুন শেষবার ঘুরে তাকালেন। দেখলেন প্রিয়া দেওয়া বিস্কুট দুভাগ করে বড় অংশটা রানীকে দিচ্ছে। সেই ছবি তাকে স্তম্ভিত করে দিল। এক অদ্ভুত অনুভূতি তার গলা পর্যন্ত এলো। তিনি বুঝতে পারছিলেন না কেন এক গরিব জীবনের দৃশ্য তাকে এত ব্যথা দিচ্ছে। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে রবি আস্তে জিজ্ঞাসা করল, অর্জুন স্যার, আপনার কিছু অদ্ভুত লাগলো কি? অর্জুন আস্তে আস্তে উত্তর দিলেন, ওই শিশুটির চোখ আমার খুব চেনা লাগলো, যেন আমি ওগুলো কোথাও দেখেছি। রবি জোর করে হেসে বলল, হয়তো আপনার ওই শিশুদের ওপর খুব দয়া হয়েছে, তাই এমন ভাবছেন। দুনিয়ায় অনেক শিশু একই রকম দেখতে হয়। অর্জুন আর কিছু বললেন না, কিন্তু তার মন জটিল হয়েছিল। তিনি সিটে হেলান দিলেন, জানালা থেকে দূরে তাকিয়ে রইলেন। বাইরে সন্ধ্যার হলদে রোদ মন্দিরের চাতালে বসা দুটো ছোট বোনের ছবি প্রতিফলিত করছিল, যারা চালির প্যাকেট বুকে জড়িয়ে ধরেছিল, যেন পুরো দুনিয়াকে জড়িয়ে ধরেছে। তার মনে মীরার নাম এত স্পষ্টভাবে গুঞ্জরিত হচ্ছিল যে তার হৃদয় চাপা পড়ে গেল। এটা কি শুধু কাকতালীয়, নাকি ভাগ্য তাকে সেই উত্তরের সামনে এনে দাঁড় করাচ্ছে, যা থেকে তিনি বছরের পর বছর পালিয়ে বেড়াচ্ছিলেন? মন্দিরের কোণে প্রিয়া আর রানী একে অপরের সঙ্গে লেগে বসে বিস্কুট খাচ্ছিল,
এবং সেই কালো গাড়ি চলে যেতে দেখছিল। প্রিয়া আসতে বলল, আমার মনে হয় ওই আঙ্কেল খুব ভালো, একদম পরীর গল্পের মতো। তিনি গরিবদের সাহায্য করেন। রানী জিজ্ঞাসা করল, দিদি, আমরা কি আবার তার সঙ্গে দেখা করব? প্রিয়া রোদে মিশে যাওয়া ধোঁয়ার দিকে তাকিয়ে হাসল। জানি না, কিন্তু আমি আশা করি। সে জানত না যে সেই লোকটি তার হৃদয়ে একটা অসমাপ্ত গল্প নিয়েছিল, একটা গল্প যার শেষ সে আর তার বোন, যা এখনো লেখা হয়নি। সেই দুপুরে যখন গাড়ি মন্দিরের গেট থেকে বেরোল, অর্জুন চোখ পেছনের দৃশ্য থেকে সরাতে পারলেন না। রিয়ার ভিউ মিরারে তিনি এখনও দুটো ছোট শিশুকে সিঁড়িতে বসে দেখতে পাচ্ছিলেন, যারা চালের প্যাকেট বুকে জড়িয়ে ধরেছিল। তাদের মুখ নোংরা, কিন্তু চোখ অদ্ভুতভাবে চকচক করছিল। সেই ছবি তাকে বাড়ি ফেরার পথে পুরোটা অস্থির করে রাখল। শহর ধীরে ধীরে উঁচু বাড়ি, ঝকঝকে সাইনবোর্ড আর ব্যস্ত ট্রাফিক নিয়ে সামনে এলো, কিন্তু তার মনে শুধু প্রিয়া আর রানীর ছোট ছবি, যারা গরিব ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল। অর্জুন সিটে হেলান দিলেন, তার অনামিকায় পড়ার উপর আংটি আঙুলে ঘষছিলেন। একমাত্র জিনিস যা তিনি মীরাকে হারানোর দিন থেকে কখনো খোলেননি। সে ছিল প্রথম এবং শেষ মেয়ে যে তাকে বিশ্বাস করিয়েছিল যে ভালোবাসা ভাগ্য বদলে দিতে পারে। তারা তখন মিলেছিল যখন অর্জুন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে সবে কলেজ শেষ করেছিলেন। সেই সময়ে তিনি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে শুধু একজন ট্রেনি ছিলেন, আর মীরা সেই এলাকায় ভাড়া থাকা এক লটারি টিকিট বিক্রি করা মেয়ে ছিল। সে সবসময় হাসত, তার গলা হাওয়ার মতো হালকা এবং চোখ দৃঢ় সংকল্পে ভরা। তার হাসিই তাকে সেই দিনগুলো থেকে বাঁচিয়েছিল যখন গ্র্যাজুয়েশনের পরেও স্থায়ী চাকরি না পেয়ে সে হতাশ ছিল। তাদের ভালোবাসা শুরু হয়েছিল ততটাই সরল। দুটো আলাদা দুনিয়ার মানুষ, কিন্তু একে অপরে শান্তি পাচ্ছিল। মীরার ছবি আঁকার শখ ছিল। সে প্রায়ই তার ঘষা পেন্সিল দিয়ে ছোট গলির দৃশ্য আঁকত, আর তিনি পাশে বসে পুরনো খবরের কাগজ পড়তেন এবং তার গল্প শুনতেন। একবার সে বলেছিল, আমার কাছে টাকা থাকলে আমি ডিজাইনিং শিখতাম, যাতে নিজের একটা বাড়ি বানাতে পারি, যার একটা ছোট উঠোন আছে আর জানালায় বোগেনভিলিয়া ফুল লাগানো থাকবে। তিনি হেসে বলেছিলেন যে তিনি তার জন্য সেই বাড়ি বানাবেন। কিন্তু জীবন যুবকদের প্রতিশ্রুতির মতো হয় না। যখন অর্জুন সাফল্যের পথে এগোতে লাগলেন, তখন তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগল, পূর্বাগ্রহ আর বাঁধার কারণে। তার মা শ্রীমতী খান্না এক কঠোর মহিলা, যিনি এক নামী পরিবার থেকে এসেছিলেন। কখনো মেনে নিতে পারেননি যে তাদের একমাত্র ছেলে এক গরিব মেয়ের প্রেমে করেছে। এই ধরনের মেয়েরা শুধু নির্ভর করতে জানে, ওরা তোকে নিচে টেনে নামাবে, তিনি একবার বলেছিলেন। তার ঠান্ডা গলা তাকে চুপ করিয়ে দিয়েছিল। যদিও তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে মীরা এক দৃঢ় চেতা মেয়ে, যার কারো সাহায্যের দরকার নেই, কিন্তু যত বেশি তিনি বলতেন তার মা তত রেগে যেতেন। একদিন পর্যন্ত, যেদিন তিনি নিজে মীরার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেই দিন অর্জুন সেখানে ছিলেন না। পরে তার জানা গিয়েছিল যে তার মা তাকে একটা মোটা খাম দিয়েছিলেন এই বলে যে এটা তার যৌবনের ক্ষতিপূরণ, এবং তাকে দূরে চলে যেতে বলেছিলেন। মীরা কিছু বলেনি, শুধু নিয়েছিল এবং একটা কাগজের টুকরো রেখে গিয়েছিল, আপনি সুখে থাকুন, কারণ আমি আপনার সঙ্গে আর চলতে পারবো না। যখন অর্জুন পৌঁছেছিলেন, তার ভাড়ার ঘর খালি ছিল। প্রতিবেশীরা বলেছিল সে তাড়াহুড়ো করে চলে গিয়েছে, কাউকে কিছু না বলে। তিনি মাসের পর মাস তাকে খুঁজেছিলেন, কিন্তু তারপর কাজ, একের পর এক প্রজেক্ট আর পরিবারের প্রত্যাশা তাকে আলাদা একটা ঘূর্ণিতে টেনে নিয়েছিল। শেষ পর্যন্ত তিনি এই বিশ্বাস করতে বেছে নিয়েছিলেন যে সে একটা নতুন জীবন শুরু করেছে, হয়তো তার থেকে দূরে থেকে বেশি সুখী। কিন্তু কিছু ক্ষত কখনো ভরে না, যতই বছর পার হোক। যখনই তিনি মীরার মতো চোখওয়ালা কোনো মেয়ে দেখতেন, তার হৃদয় ব্যথায় ভরে উঠত। আর আজ যখন তিনি প্রিয়ার চোখ দেখলেন, সেই গরিব 7 বছরের দৃঢ় শিশুর চোখ, তিনি মনে করলেন যেন তিনি অতীতে ফিরে গিয়েছেন। অর্জুন তার হাভেলিতে পৌঁছালেন যখন সূর্য ডুবছিল। বড় বাড়ি আলো আর বিলাসে ভরা, কিন্তু তাতে কখনো পরিবারের উষ্ণতা ছিল না। তিনি বছরের পর বছর একা থাকেন। কিছু চাকর আর তার বিশ্বস্ত সহকারী রবি ছাড়া কেউ তাকে সত্যি বুঝত না। লিভিং রুমে ঢুকতেই তিনি তার টাই আলগা করলেন, কলারের বোতাম খুললেন এবং এক গ্লাস হুইস্কি ঢাললেন। হুইস্কির তীব্র গন্ধ উঠল, কিন্তু তার হৃদয়ের শূন্যতা ভরতে পারল না। তিনি টিভি চালালেন,
কিন্তু শুধু আর্থিক খবর, সংখ্যা আর পর্দায় হাসিমুখ দেখলেন। সব কিছু অচেনা লাগছিল। তার মনে শুধু একটা ছবি, প্রিয়ার ছোট হাত যা চালের প্যাকেট শক্ত করে ধরেছিল। তিনি চোখ বন্ধ করলেন এবং গভীর শ্বাস নিলেন। কিন্তু মীরার স্মৃতি আবার উথলে উঠল। সেই মেয়ে যে নদীর ধারে দাঁড়িয়েছিল, হাওয়া তার লম্বা চুল উড়িয়ে দিচ্ছিল এবং বলছিল, আমার বিশ্বাস তুমি সব পারবে, শুধু আমাকে ভুলো না। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে সত্যিই ভুলে গিয়েছিলেন। সেই মেয়েকে ভুলে গিয়েছিলেন যে তাকে যা ছিল তা দিয়েই ভালোবেসেছিল। ছোট বাড়ির স্বপ্ন ভুলে গিয়েছিলেন, যার বারান্দায় বোগেনভিলিয়া ফুল থাকত। এখন তার কাছে পুরো হাবেলি আছে, কিন্তু বাড়ি ফেরার সময় স্বাগত জানানোর কেউ নেই। অর্জুন চেয়ারে বসে পড়লেন, তার চোখ চিমনিতে জ্বলতে থাকা ছোট আগুনের দিকে। তাকে সেই মুহূর্তটা মনে পড়ল যখন প্রিয়া বলেছিল, আমাদের মা মারা গেছেন। তার হৃদয় যেন সংকুচিত হয়ে গেল। মীরা কি তার শিশুদের কাছেও এমনই বলেছিল? সে কি এখনো বেঁচে আছে, নাকি চিরকালের জন্য চলে গিয়েছে? এই প্রশ্ন তার মনে বারবার আসছিল, যার ফলে তিনি ঘুমোতে পারলেন না। সেই রাতে তিনি তার বড় বিছানায় শুয়ে কেবল পাশ ফিরছিলেন। তার হাত এখনও রূপোর আংটি শক্ত করে ধরেছিল। জ্যোৎস্না জানালা দিয়ে আসছিল, টেবিলে রাখা একটা পুরনো ছবির ওপর পড়ছিল। ছবিতে তিনি আর মীরা এক উৎসবের দিনে নদীর ধারে। মীরার মুখ এক কোমল হাসিতে ফুটে আছে। তিনি ছবি স্পর্শ করলেন, একটা বাক্য ফিস করলেন যা তিনি নিজেও বুঝতে পারলেন না কার জন্য। কাশ সে বছর আমার তাকে আটকে রাখার সাহস থাকত। পরদিন সকালে অর্জুন গভীর চোখ নিয়েও খিলেন। তিনি তৎক্ষণাৎ কাজে গেলেন না, বরং রবিকে গাড়ি তৈরি করতে বললেন এবং বললেন যে তিনি গতকালের মন্দিরে যাবেন। সহকারী অবাক হল, কিন্তু জিজ্ঞাসা করার সাহস করল না। যখন গাড়ি মন্দিরের গেটে থামল, তখন ভিড় সরে গিয়েছিল। শুধু কয়েকজন পুরোহিত পরিষ্কার করছিলেন। অর্জুন ভেতরে গেলেন এবং গতকালের দুটো ছোট শিশুর কথা দায়িত্বে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন। মহিলা তৎক্ষণাৎ চিনতে পারলেন, জি, ওই দুটো শিশু খুব বেচারা, শিবনগর বস্তিতে থাকে। মা মারা গেছে, কোনো আত্মীয় নেই। বড় মেয়েটা খুব সাহসী, বলে সে তার বোনকে মানুষ করার চেষ্টা করবে। এটা শুনে তার হৃদয় চাপা পড়ে গেল। তিনি আরও জিজ্ঞাসা করলেন, আপনি কি তাদের মায়ের নাম জানেন? মহিলা একটু ভেবে উত্তর দিলেন, মনে হয় মীরাই তো ছিল। আমি প্রধান পুরোহিতের কাছে শুনেছি। এই উত্তর অর্জুনকে সেখানেই স্তম্ভিত করে দিল। তার হাত শক্ত হয়ে গেল। সেই নাম তার হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। মীরা, এটা হতে পারে না। তিনি আবার জিজ্ঞাসা করলেন। তার গলা ভারী হয়ে গিয়েছিল। আপনি বললেন নাম মীরা ছিল, তাই তো? মহিলা নিশ্চিতভাবে মাথা নাড়লেন। জি হ্যাঁ, কয়েক মাস আগে গুরুতর অসুখে তার মৃত্যু হয়েছে। অর্জুনের হঠাৎ মনে হলো তার পা কাঁপছে। তার চারপাশের দুনিয়া এক শ্বাসে ভেঙে পড়ল। সেই সকালে যখন সূর্যের আলো এখনো কুয়াশাচ্ছন্ন ছিল, সে নিজের হাবেলি থেকে বেরিয়ে পুরনো বস্তির দিকে গাড়ি চালালো। ছোট্ট গলিটা এখনো চিৎকার চেঁচামেচিতে ভরা ছিল। আবর্জনা আর রান্নাঘরের ধোঁয়ার গন্ধ আগের মতোই তীব্র ছিল। গেটের সামনে চা বেচা সেই বুড়িকে খুঁজতে লাগল, যে কাল তাকে রাস্তা দেখিয়েছিল। সে পেয়ারা কাটছিল। তাকে দেখে অবাক হয়ে গেল। তুমি আবার এসেছ? ওই দুটো বাচ্চা মেয়েকে খুঁজছ? অর্জুন আস্তে মাথা নাড়ল। জি, আমি তাদের মায়ের সম্পর্কে আরও জানতে চাই। মিস মীরা, আপনি তাকে ভালো করে চিনতেন? বুড়ি ছুরি নামিয়ে রাখল, দীর্ঘশ্বাস ফেলল। চিনতাম, খুব বেচারি ছিল মেয়েটা, খুব ভালো ছিল। নিজের বাচ্চাদের মানুষ করার জন্য যা পারত করত। এই পুরো বস্তিতে সবাই তাকে ভালোবাসত। এই বলে সে শেষ ঘরটার দিকে ইশারা করল। যখন থেকে এখানে এসেছিল তখন থেকে শুধু কাজ করত, কখনো অভিযোগ করত না। দিনে একটা ভোজনালয়ে বাসন মাজত, রাতে বাড়ি এসে সেলাই করত। কখনো খুব অসুস্থ হয়ে পড়লেও হাঁটতে পারত না, তবুও দুটো বাচ্চার জন্য ডালিয়া বানাতে উঠে পড়ত। অর্জুন শুনে গলা আটকে এলো।
সে জিজ্ঞেস করল, যখন সে অসুস্থ ছিল কেউ কি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল? বুড়ি মাথা নাড়ল। হ্যাঁ, পাড়া প্রতিবেশী টাকা জড়ো করে নিয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল শেষ পর্যায়ের ক্যান্সার। সে নিজের অসুখ লুকিয়ে রেখেছিল যাতে দুটো মেয়ে চিন্তা না করে। যখন আর সহ্য করতে পারেনি তখন বলেছিল, কিন্তু জানো, একটুও অভিযোগ করেনি। শুধু বলেছিল, যদি আমার কিছু হয়ে যায় টেবিলে রাখা চিঠিটা সামলে রেখো, পরে কেউ খুঁজলে দিয়ে দিও। অর্জুনের বুকটা যেন কেউ চেপে ধরল। সে চেনা ঘরটার দিকে তাকালো, কল্পনা করল মীরা বিছানায় শুয়ে আছে, ঘামে ভিজে, মুখ ফ্যাকাশে, তবুও বাচ্চাদের দেখে হাসার চেষ্টা করছে। ছবিটা তার হৃদয় ছিঁড়ে দিল। সে প্লাস্টিকের চেয়ারে বসে পড়ল। আওয়াজ ভারী হয়ে এলো, দিদি, কেউ কি জানে ওই দুটো মেয়ের বাবা কে ছিল? বুড়ি তাকে দেখল, আবার দীর্ঘশ্বাস ফেলল। কেউ জানে না, কখনো বলেনি। কেউ জিজ্ঞেস করলে শুধু হেসে বলতো, বাবা অনেক দূরে কাজ করতে গেছে। মরার আগে পর্যন্ত মানুষ বুঝতে পারেনি যে নিশ্চয়ই কোনো দুঃখের গল্প আছে, তাই লুকিয়েছে। অর্জুন মাথা নিচু করল, দুহাত জড়ো করে রাখল। এত অনুতাপ হচ্ছিল যে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। এই 8টা বছর সে রোগে দারিদ্র্যে কাটিয়েছে, তবুও সম্মান বজায় রেখেছে। তার নামে একটা কথাও বলেনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত তার রক্ষা করেছে, আর সে একবারও তার রক্ষা করতে পারেনি। পাশের ঘর থেকে একজন মাঝবয়সী লোক এসে দাঁড়ালো। কথা শুনে থেমে গেল। আপনি মিস মীরার কথা জিজ্ঞেস করছেন? আমি চিনি, আগে আমার পাশের ঘরেই থাকতো। কত ভালো মানুষ ছিল বলার দরকার নেই। মনে আছে, একবার বাজারে অজ্ঞান হয়ে গিয়েছিল। লোকে ভেবেছিল খিদে, কিন্তু 3 দিন কিছু খায়নি। যা রোজগার করত ছোট মেয়ের ওষুধ কিনত। আমি জিজ্ঞেস করেছিলাম লোকের কাছে হাত পাত না কেন। হেসে বলেছিল, যতক্ষণ পারি কাউকে বিরক্ত করব না। অর্জুনের চোখ জ্বালা করছিল। তার মৃত্যুর সময় কেউ ছিল? লোকটা দীর্ঘশ্বাস ফেলল। বস্তির কয়েকজন আর মন্দিরের পুরুত। বলেছিল, বাচ্চাদের দুনিয়ার হাতে ছেড়ে দিও, যে ভালোবাসবে সে দেখবে, কিন্তু এতিমখানায় দিও না। তার বিশ্বাস ছিল ভগবান তাদের কষ্ট দেবে না। অর্জুন মুঠো পাকিয়ে ফেলল। আকাশের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করল, এত নরম একটা মেয়ে এত কষ্ট সহ্য করল কি করে? আর তাও জীবনের ওপর ভরসা রেখেছিল। জল বেচা বুড়ি বলল, বাচ্চা দুটো খুব ভালো, মায়ের কথা শোনে। মা মরার পর প্রিয়া তাঁবুতের পাশে বসেছিল, কিছু খায়নি, শুধু মায়ের ছবি জড়িয়ে ধরে কাঁদছিল। রানীর জ্বরে অজ্ঞান হয়ে গিয়েছিল, দেখলে হৃদয় ভেঙে যেত। অর্জুন চোখ বন্ধ করল, হাত কাঁপছিল। সে কল্পনা করার সাহস পাচ্ছিল না দুটো বাচ্চা মেয়ে একা মাকায় মরতে দেখেছে। সে উঠে পকেট থেকে কিছু টাকা বের করে টেবিলে রাখল। দিদি, রাখো, বাচ্চাদের দরকার হলে কিনে দিও। বুড়ি হাত নাড়ল। দরকার নেই বাবু, তুমি এত করেছ এটাই অনেক, কিন্তু তুমি অদ্ভুত লাগছ। মীরাকে চিনতে? অর্জুন তাকে দেখল, চোখ লাল। হ্যাঁ, সেই ছিল সেই মানুষ যাকে আমি জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছি। আর যার কাছে আমি সবচেয়ে বড় ঋণী। বুড়ি সব বুঝে গেল, আস্তে মাথা নাড়ল। তাহলে ওদের জন্য কিছু করো। বাচ্চাদের বেশি কিছু লাগে না, শুধু একজন সত্যিকারের ভালোবাসার মানুষই যথেষ্ট। অর্জুন মাথা নিচু করে চলে গেল। পা ভারী ছিল। ফেরার পথে নদীর ধারের গলি দিয়ে গেল। নোংরা জল বইছিল, কাদার তীব্র গন্ধ। কিন্তু তার মনে পুরনো দিনের ছবি ভেসে উঠল। এক বিকেল দুজনে নদীর ধারে বসেছিল। সে পেইন্টিং করছিল, সে তাকে দেখছিল। মীরা বলেছিল, যদি কোনোদিন আমি না থাকি আমার হাসি ভুলো না। আজ সে সত্যিই নেই। আর সে বুঝতে পারল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই সে ভুলে গিয়েছিল, ওই হাসিটা। নদীর ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, হাতে মুড়ে রাখা চিঠি। বাতাস কাগজের কোণ উড়িয়ে দিল। চোখের জল পড়ল, বয়ে যাওয়া জলে মিশে গেল। বুড়ির কথা মনে পড়ছিল। বাচ্চাদের শুধু একজন ভালোবাসার মানুষ চাই। সে আস্তে মাথা নাড়ল আর ফিসফিস করল,
আমি সেই মানুষ হব মীরা, প্রতিজ্ঞা করছি। সেই রাতে বাড়ি ফিরে অর্জুন রবিকে ডেকে বলল, আমি দুটো বাচ্চাকে গোদ নেওয়ার প্রক্রিয়া শুরু করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। রবি অবাক হয়ে গেল। পাবলিকলি করবে? ভেবে দেখেছ? অর্জুন দৃঢ় গলায় বলল, ভেবেছি। আমার বাচ্চাদের একদিনও বাবা ছাড়া থাকতে দেব না। পরের সকালে সূর্য এখনো তেজ হয়নি, সে আবার বস্তিতে গেল, সঙ্গে সাদা লিলি আর পূজার সামগ্রী। পুরনো কাঠের দরজায় দাঁড়িয়ে তার বুক ধক করে উঠল। দরজা খুলতেই গরম বাতাস এলো, সঙ্গে স্যাঁতস্যাঁতে আর পুরনো ধুলোর গন্ধ। ঘর খালি, শুধু কিছু ভাঙা জিনিস, কোণে একটা অসম্পূর্ণ পেইন্টিং, তার আর মীরার ছবি, মিজাজের ছোট কাঠের বাক্স, বাইরে কাগজে লেখা, আমার 2 মেয়ের জন্য, কেউ দয়া করে দিয়ে দিও। অর্জুন বাক্স খুলল। পুরনো ছবি, একটা ডায়েরি আর সেই রূপোর চেন। চেনে হৃদয়ের পেন্ডেন্টে 2 অক্ষর, এল। সে ভেবেছিল সে ফেলে দিয়েছে, কিন্তু মীরা শেষ নিঃশ্বাস পর্যন্ত রেখেছিল। ডায়েরি খুলল। আজ প্রিয়ার জন্মদিন। অর্জুনজি, আমাদের মেয়ে ঠিক আপনার মতো। রানী দুর্বল। কাশ আমি ওষুধ কিনতে পারি। কোভিডে আরও খারাপ, হয়তো বাঁচব না, কিন্তু বিশ্বাস আছে আপনি একদিন এসে ওদের চিনে নেবেন। অর্জুন আর পারল না, ডায়েরি টেবিলে রেখে 2 হাতে মুখ ঢাকল। ঘরটা মীরার গলায় ভরে গেল। সে লিলি রেখে প্রার্থনা করল, মীরা, আমি এসে গেছি, দেরি হয়ে গেছে, মাফ করে দিও। আর কখনো দিন ওদের কষ্ট পেতে দেব না। হঠাৎ পিছনে ছোট পায়ের শব্দ, প্রিয়া দরজায়, হাতে সবজির ঝুড়ি। আঙ্কেল, এত তাড়াতাড়ি? অর্জুন চোখ মুছে হাসল। তোমাদের মায়ের ঘরটা আবার দেখতে এসেছি, সাফসুতরো করব, যাতে তোমরা আরামে থাকো। প্রিয়া ঝুড়ি রেখে ঢুকল। মা, লিলি খুব ভালোবাসত, দেখলেই হাসত। জানি, লিলি পবিত্রতা আর শক্তির প্রতীক বলতো। প্রিয়া অবাক হয়ে তাকাল। আপনি সত্যি আমার মাকে চিনতেন? হ্যাঁ, আমি চিনি। তোমরা দুজনেই তার মতো সুন্দর। রানী দৌড়ে এলো, হাতে একটা চকচকে পাথর। আঙ্কেল, নদী থেকে তুলেছি। মা বলতো, এটা যে রাখবে সে সুখী থাকবে। অর্জুন পাথর নিল, চোখ লাল। রাখব। ধন্যবাদ বেটা। সেই সকালের পর অর্জুন ঘর মেরামত করালো। মীরার বেদি রেখে দিল। সব শেষ হলে ঘর চকচক করছিল। প্রিয়া চারদিকে তাকিয়ে বলল, আমার ঘর কখনো এত সুন্দর দেখিনি। অর্জুন হাসল। এটা শুধু তোমাদের ঘর নয়, এটা তোমাদের মায়েরও ঘর। তাকে খুশি রাখতে হবে। প্রিয়া চোখে জল এনে বলল, মায়ের খুব মনে পড়ে। অর্জুন জড়িয়ে ধরল, আমারও। সেই রাতে অর্জুন মায়ের সামনে দাঁড়াল। মিসেস বিক চা খাচ্ছিলেন। কোথায় ছিলে? মীরার কাছে গিয়েছিলাম। মুখ পাথর হয়ে গেল মায়ের। 8 বছর আগের কথা ভুলে যাও। না মা, সে যায়নি। আপনি তাকে জোর করে সরিয়ে দিয়েছিলেন। অর্জুন চিঠি বের করে দিল। মিসেস বিক পড়লেন। হাত কেঁপে গেল, কাগজ পড়ে গেল, মুখ সাদা। এটা সত্যি হতে পারে না। সত্যি, আমার 2টো মেয়ে। আমি আর কিছু হারাতে চাই না। তুমি কি ওদের বাড়ি আনবে? সমাজ কি বলবে? সমাজ একটা আত্মাকে পালতে পারে না মা। আমি আমার বাচ্চাদের মেনে নেব। মিসেস বিগ অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি যদি ঠিক করে ফেলেছ, আমি আর বাধা দেব না, কিন্তু পথ সহজ হবে না। জানি, কিন্তু আমি আর কাজের জন্য বাঁচব না, পরিবারের জন্য বাঁচব। মিসেস বিগ চোখ নামিয়ে বললেন, মীরা সত্যিই ভালো মেয়ে ছিল, আমি ভুল করেছিলাম। এক ফোঁটা চোখের জল চিঠির উপর পড়ল। পরের সকালে অর্জুন 2 মেয়েকে নিতে গেল। হাসপাতালে চেকআপ। ডাক্তার বলল, শুধু ভালো খাবার আর ভালোবাসা লাগবে। তারা সুপারমার্কেটে গেল। রানী লিলি আকৃতির কেক বেছে নিল। অর্জুন হেসে বলল,
এই কেক তোমার মা সবচেয়ে ভালোবাসত। হাভেলিতে ঢোকার সময় রানী বলল, আঙ্কেলের বাড়ি খুব সুন্দর। প্রিয়া টেনে বলল, চুপ, আমরা থাকতে পারবো না। অর্জুন ঘুরে বলল, ভুল, এটা তোমাদেরও বাড়ি। মিসেস বিগ অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি যদি ঠিক করে ফেলেছ, আমি আর বাধা দেব না, কিন্তু পথ সহজ হবে না। জানি, কিন্তু আমি আর কাজের জন্য বাঁচব না, পরিবারের জন্য বাঁচব। মিসেস বিগ চোখ নামিয়ে বললেন, মীরা সত্যিই ভালো মেয়ে ছিল, আমি ভুল করেছিলাম। এক ফোঁটা চোখের জল চিঠির উপর পড়ল। পরের সকালে অর্জুন 2 মেয়েকে নিতে গেল। হাসপাতালে চেকআপ। ডাক্তার বলল, শুধু ভালো খাবার আর ভালোবাসা লাগবে। তারা সুপারমার্কেটে গেল। রানী লিলি আকৃতির কেক বেছে নিল। অর্জুন হেসে বলল, এই কেক তোমার মা সবচেয়ে ভালোবাসত। হাভেলিতে ঢোকার সময় রানী বলল, আঙ্কেলের বাড়ি খুব সুন্দর। প্রিয়া টেনে বলল, চুপ, আমরা থাকতে পারবো না। অর্জুন ঘুরে বলল, ভুল, এটা তোমাদেরও বাড়ি। মিসেস বিগ সিঁড়িতে দাঁড়িয়ে। রানী লুকালো। প্রিয়া নমস্কার করল। নমস্তে দাদি। মিসেস বিগ নরম গলায় বললেন, আয় বেটা, কেক আছে। রাতে অর্জুন বলল, এখন থেকে আঙ্কেল না, বাবা বলবে। প্রিয়া চোখ গোল করে বলল, বাবা। রানী লাফিয়ে এসে বলল, আমিও বাবা বলবো। 3 জনে জড়িয়ে ধরল। মিসেস বিগ দরজায় দাঁড়িয়ে চোখ মুছলেন। তারপর থেকে হাভেলি হাসিতে ভরে গেল। রানী দুধ বানাতে শেখালো। প্রিয়া রান্নাঘরে দাদির সঙ্গে সাহায্য করত। একদিন শুনল প্রিয়া বলছে, রানী ধীরে খা, দাদি খুব সুস্বাদু বানিয়েছে। দাদি শব্দটা শুনে মিসেস বিকের চোখে জল এলো। বাগানে লিলি ফুটল। রানী ফুল তুলে বলল, মা এটা পছন্দ করত। অর্জুন বলল, প্রতি বছর আরও লাগাবো। প্রিয়া বলল, আমি জল দেব। সন্ধ্যায় গল্পের বই। প্রিয়া টিউশন নিতে লাগল। অর্জুন তার পাশে বসে শিখত। সপ্তাহান্তে পার্ক। রানী ঝুলছে, প্রিয়া আইসক্রিম খাচ্ছে। লোকে ফিস করল। বিখ্যাত অর্জুন এত ভালো বাবা হয়ে গেছে। সে শুধু হাসল। এক সকালে প্রিয়া একটা চিঠি এনে দিল। বাবা, মাকে লিখেছি, পড়বে? অর্জুন পড়ল। মা, আমরা ভালো আছি, বাবা আমাদের খুব ভালোবাসে, রাতে আর ভয় লাগে না, আমি ভালো পড়ব। সে চিঠি বেদিতে রেখে ধূপ জ্বালল। ধোঁয়া আর লিলির গন্ধ মিশে গেল। অর্জুন হাসল। সে জানে মীরা কোথাও থেকে দেখছে, 3 বাবা মেয়েকে দেখে হাসছে। আর শেষে সে বুঝে গিয়েছিল যে সুখ তার কাছে যা আছে তাতে নয়, বলকি তার সঙ্গে যারা আছে তাদের মধ্যেই লুকিয়ে আছে। এক সকালে সাফ নীল আকাশ আর হালকা হাওয়ার সঙ্গে অর্জুন প্রিয়া আর রানীকে সেই পুরনো মন্দিরে ফিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে সব কিছু শুরু হয়েছিল। সে তাড়াতাড়ি উঠল। সাদা লিলির একটা ঝুড়ি, কিছু সাধারণ পূজার সামগ্রী আর মীরার একটা ছোট্ট ছবি তৈরি করল, যেটা কাচের ফ্রেমে বাঁধানো ছিল। 2 বাচ্চাই নতুন লম্বা পোশাক পরে উত্তেজিত ছিল। প্রিয়া সাদা, রানী হালকা গোলাপি রঙে। গাড়ি চলতে শুরু করতেই রাস্তার ধারের গাছ থেকে ধোঁয়াটে আলো আসছিল। আলোর রেখাগুলো যেন স্মৃতির একটা শৃঙ্খলার মতো ছিল, যা তাদের আবার শুরুর দিকে নিয়ে যাচ্ছিল। মন্দিরে যাওয়ার রাস্তাটা এখনও ছোট ছিল। রাস্তার ধারের দোকানগুলো এখনও ব্যস্ত ছিল। রানী মুখ জানলায় ঠেকিয়ে হেসে বলল, বাবা, এই জায়গাটা মনে পড়ে যেখানে ভাত বিতরণ হতো? প্রিয়া বোনকে দেখে মাথা নাড়ল। সেই দিন এখানেই আমরা বাবার সঙ্গে দেখা করেছিলাম। অর্জুন ঘুরল আর আস্তে হাসল। হ্যাঁ, ঠিক এখানেই ভগবান আমাকে তোমাদের সঙ্গে আবার মিলিয়ে দিয়েছিলেন। গাড়ি থামতেই 3 জনে নামল। মন্দিরের গেটের সামনে হাওয়ায় ধূপের চেনা গন্ধ, নতুন চালের মিষ্টি গন্ধ আর দূর থেকে ঘণ্টার আওয়াজ এলো। প্রিয়া বোনের হাত ধরল। অর্জুন ফুলের ঝুড়ি নিয়ে পিছনে চলল। মুখ্য পুরোত, যিনি এককালে 2 বাচ্চাকে ভাত বানাতে দেখেছিলেন, এখন তাদের দেখে অবাক হয়ে গেলেন। তারপর মৃদু হাসলেন। অমিতাভ বুদ্ধ, ভালো ভাগ্য আবার ফিরে এলো। অর্জুন মাথা ঝুঁকাল। নমস্কার গুরুজি, ধন্যবাদ দিতে আর মীরার জন্য একটা পূজা করতে ফিরে এসেছি। গুরুজি মাথা নাড়লেন, চোখে দয়া। জানি, ওই মেয়েটা খুব ভাগ্যবতী ছিল। 2 কোমল কলির মতো সুন্দর বাচ্চা রেখে গেছে, আর এখন তারা বাবার সঙ্গে আবার মিলে গেছে। এই বলে গুরুজি 3 বাবা মেয়েকে মূল হলে নিয়ে গেলেন। জায়গাটা হাওয়ায় ভরা ছিল। ধূপের ধোঁয়া মোমবাতির হলদে আলোয় মিশে যাচ্ছিল। অর্জুন ফুলের ঝুনি বুদ্ধমূর্তির সামনে রাখল, 3টে ধূপ জ্বালল
আর খুব আস্তে প্রার্থনা করল। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে আমার 2 বাচ্চার সঙ্গে আবার মিলিয়ে দিয়েছেন, অতীতের ভুলগুলো শোধরানোর সুযোগ দিয়েছেন। দয়া করে মীরার আত্মাকে দূরের কোনো শান্ত জায়গায় শান্তি দিন। সে অনেকবার মাথা নিচু করে রাখল, তারপর প্রিয়া রানীর দিকে ঘুরল। তোমরা দুজনেও প্রার্থনা করো, মায়ের কাছে যা বলতে চাও বলো। প্রিয়া হাত জোড়া করে চোখ বন্ধ করল, আস্তে বলল, মা, আমি আর দিদি ঠিক আছি। বাবা আমাদের খুব ভালোবাসে, আপনি চিন্তা করবেন না। রানী দিদির নকল করল, কিছু বিড়বিড় করল, তারপর ঘুরে জিজ্ঞেস করল, বাবা, মা শুনছে তো? অর্জুন নিচু হয়ে মেয়েকে জড়িয়ে ধরল। হ্যাঁ, মা সবসময় শোনে। পূজার পর সে 2 বাচ্চাকে মন্দিরের পিছনের বাগানে নিয়ে গেল, যেখানে অজ্ঞাত মৃতদের জন্য একটা স্মারক ছিল। মীরার ছবি একটা চ্যাপ্টা পাথরে রাখল, চারপাশে সাদা লিলি। গাছের ছাউনি থেকে আসা আলো ছবিতে পড়ছিল। তার মুখ শান্ত, কোমল, যেন 3 বাবা মেয়েকে দেখছে। অর্জুন বসল, গলা গভীর কিন্তু আবেগে ভরা। মীরা, আজ আমি আমাদের বাচ্চাদের এখানে নিয়ে এসেছি। ওরা সুস্থ, খুশি। আমি প্রতিজ্ঞা করছি ওদের কখনো কিছুর অভাব হতে দেব না। তোমার বিশ্বাস ছিল আমি আমার মেয়েদের চিনে নেব। তুমি ঠিক ছিলে। ধন্যবাদ যে তুমি ঘৃণা করনি, আমাকে ক্ষমা করেছ, আর জীবনের 2টো সবচেয়ে দামি উপহার দিয়েছ। প্রিয়া বাবার পাশে বসল, পকেট থেকে একটা ছোট কাগজ বের করল। বাবা, মাকে একটা চিঠি লিখেছি। সে নিল, খুলল। ঘষা লেখায় লেখা, মা, আমি আপনাকে ভালোবাসি, আমি ভালো জীবন কাটাবো, আর আপনার জন্য চিন্তা করব না। সে কাগজটা ভাঁজ করে ছবির পাশে রাখল। তোমার মা খুব গর্ব করবে। 3 জনে অনেকক্ষণ চুপ করে বসে রইল। মন্দিরের ঘণ্টা দূরে গুনগুন করছিল। হাওয়া ধূপের গন্ধ পুরো বাগানে ছড়িয়ে দিচ্ছিল। অর্জুনের হৃদয়ে একটা স্পষ্ট শান্তি অনুভব হল, যেটা সে অনেক বছর ধরে হারিয়ে ফেলেছিল। পূজার পর মুখ্য পুরুত শাকাহারী ভোজনের জন্য থাকতে বললেন। খাওয়ার সময় গুরুজি বললেন, মীরা জীবিতকালে প্রায়ই এখানে সেবা করতে আসত। বেশি কথা বলতো না, চুপচাপ আঙিনায় ঝাড় দিত, রান্না করত, পরিষ্কার করত। একবার বলেছিল, পরের জন্মে যদি প্রিয়জনের সঙ্গে আবার দেখা হয়, তবে শুধু পিছনে দাঁড়িয়ে ওকে খুশি দেখব। অর্জুন শুনে চোখ ছলে উঠল। গুরুজি, সে সত্যিই পিছনে দাঁড়িয়েছিল, কিন্তু এবার আমি তাকে একা থাকতে দেব না। গুরুজি মাথা নাড়লেন। এটাই অনুতাপের সবচেয়ে সৎ উপায়। মন্দির থেকে বেরোনোর আগে অর্জুন 2 মেয়েকে পিছনের আঙিনায় নিয়ে গেল, যেখানে বোধিবৃক্ষের একটা সারি ছিল। সে একটা ছোট চারা লাগাল, গাছের গোড়ায় একটা কাঠের তক্তি ঝুলিয়ে দিল। প্রিয়া, রানী, অর্জুন, এক পরিবার। রানী কৌতূহল করে জিজ্ঞেস করল, বাবা, এই গাছটা কেন? সে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল, যাতে তোমরা বড় হলে এখানে ফিরে আসতে পারো, একে বড় হতে দেখতে পারো। গাছে যখন ফুল ফুটবে তখন বুঝবে মা হাসছে। প্রিয়া গাছকে জড়িয়ে ধরল, মনে থাকবে। মন্দির থেকে বেরোতেই হালকা বৃষ্টি নামল। অর্জুন 2 মেয়ের জন্য ছাতা খুলল। রানী হাত বৃষ্টিতে মিলে দিয়ে হেসে বলল, বাবা, মনে হয় মা গাছকে জল দিচ্ছে। সে হেসে উঠল, হতেও পারে। প্রিয়া বাবার কাছে সেটে দাঁড়িয়েছিল, হাতে এখনও মায়ের ছবি। 3 বাবা মেয়ে ছোট বৃষ্টিতে হাঁটছিল। ধূপের গন্ধ, ঘণ্টার আওয়াজ আর ভিজে মাটির গন্ধ মিশে এক অদ্ভুত শান্ত দৃশ্য তৈরি করছিল। গাড়িতে ওঠার আগে অর্জুন শেষবার মন্দিরের গেটের দিকে তাকাল। মনে হলো মীরার ছায়া বোধিবৃক্ষের নিচে দাঁড়িয়ে পুরনো সাদা পোশাকে হেসে দেখছে। সত্যি না মনির ভুল জানে না, কিন্তু সেই অনুভূতি তার হৃদয়কে গরম করে দিল। সে বুকে হাত রেখে আস্তে বলল, ধন্যবাদ। গাড়ি চলে গেল। সামনের রাস্তা সন্ধ্যার হলদে আলোয় খুলে গেল। বৃষ্টির পরের আকাশ সাফ। দূরের গাছের সারিতে বুনো লিলি ফুটে আছে, যার গন্ধ এক মৃত মানুষের কোমল বিদায় আর 3 জনের নতুন শুরুর মতো ছিল।
যারা বছরের পর বছর হারানোর পর আবার মিলে গেছে। মন্দিরের যাত্রার পরের দিনগুলোতে 3 বাবা মেয়ের জীবন এক নতুন অধ্যায়ে ঢুকল। যে হাভেলি এককালে ঠান্ডা ছিল সেটা এখন সত্যিকারের ঘর হয়ে উঠল। সকালে কাঠের মেঝেতে অফিসের জুতোর একঘেয়ে শব্দের বদলে রানীর তোতলে ডাক। বাবা। প্রিয়া চাদর ঠিকঠাক গুটিয়ে রাখত, ওয়াশবেসিনে জল বইত যখন 2 বোন দাদির জন্য বাসন ধুচ্ছিল। শ্রীমতী ভিক ভোজনকক্ষে বসে থাকতেন। প্রতিবার এই দৃশ্য দেখে তার হৃদয় গরম হয়ে উঠত। যিনি এককালে একাকিত্ব আর কঠোরতায় জীবন কাটিয়েছিলেন, তিনি এখন ধীরে ধীরে হাসতে শিখছিলেন। কখনো রানীকে কাঁথা সেলাই শেখাতেন, কখনো প্রিয়াকে মীরার প্রিয় মাশরুমের ডালিয়া বানানোর রেসিপি দিতেন। এক সকালে অর্জুন 2 মেয়েকে স্কুলে নিয়ে গেল। প্রিয়া নতুন প্রাইমারি স্কুলের ইউনিফর্ম পরে, সাদা শার্ট, উঁচু পুনিটেল, চোখে চকচকে আলো। রানী হলুদ কিন্ডারগার্টেন ফ্রক, হাতে ছোট ব্যাগ, তাতে লিলির ছবি। অর্জুন বিশেষ করে বানিয়েছিল। স্কুলের গেটে রানী তার শার্ট ধরে কেঁদে ফেলল। বাবা, আমি থাকতে চাই না। সে নিচে বসল, কোমল চোখে তাকালো। আমি তাড়াতাড়ি নিতে আসব, প্রতিজ্ঞা করছি। তোমাকে শুধু বন্ধুদের সঙ্গে খেলতে হবে। বলবে ঘরে লিলি লাগিয়েছি, ঠিক আছে? রানী চোখ মুছে মাথা নাড়ল। রানীকে ক্লাসে ছেড়ে প্রিয়াকে পাশের স্কুলে নিয়ে গেল। প্রিয়া শান্ত, কিন্তু চোখে চিন্তা। সে কলার ঠিক করে দিল। প্রিয়া, কিছুতেই ভয় পাবে না। তুমি পড়ায় ভালো, আত্মবিশ্বাস রাখবে। প্রিয়া আসতে বলল, যদি বন্ধুরা জানে আমি এতিম, তাহলে ঠাট্টা করবে? অর্জুন কান ধরল। যতক্ষণ ভালোবাসা আছে কেউ এতিম হয় না। তোমার বাবা আছে, দাদি আছে, বোন আছে, কারোর অভাব নেই। প্রিয়া হাসল, চোখ আরও চকচক করে উঠল। ক্লাসে যাওয়ার আগে ঘুরে বলল, বাবা, আমি খুব ভালো পড়ব, যাতে মা গর্ব করে। কোম্পানিতে ফিরে সহকর্মীরা তাকে বেশি হাসতে দেখে অবাক হল। রবি হেসে বলল, আপনি অনেক বদলে গেছেন। আগে শুধু প্রজেক্ট আর রেভিনিউ, এখন শুধু মেয়েদের কথা। অর্জুন বলল, আগে আমি শুধু কাজ করতে জানতাম, এখন জীবন কাটাতে শিখছি। 2 মেয়ে আসার পর থেকে সে সব কিছু নতুন করে সাজালো। মধ্যরাতের পর বাড়ি ফেরা বন্ধ, খাবার টেবিলে ল্যাপটপ নয়, রাতের খাওয়ার সময় কাজের ফোন বন্ধ। তার বদলে স্কুল থেকে বাচ্চা নিয়ে আসা, মায়ের সঙ্গে রান্না, রাতে গল্প শোনানো। এক সন্ধ্যায় প্রিয়া প্রথম প্রশংসাপত্র দেখালো, বাবা আমাকে ক্লাস মনিটর বানিয়েছে। অর্জুনের চোখ চকচক করে উঠল। বাবা, আমার বাবার মেয়ের যোগ্য। কাগজটা লিভিং রুমের দেওয়ালে মীরার ছবির পাশে টাঙিয়ে দিল। রানী মুখ ফুলিয়ে বলল, আমার তো কোনো সার্টিফিকেট নেই। সে হেসে মেয়েকে কোলে তুলে নিল। তোমার কাছে বড় পুরস্কার আছে, তুমি আমাকে প্রতিদিন হাসাও। শ্রীমতী বিক হেসে উঠলেন। পুরো ঘর খুশিতে ভরে গেল। প্রতি রাতে সে পরীর গল্প শোনাত। প্রিয়া মন দিয়ে শুনত। রানী মাঝে মাঝে জিজ্ঞেস করত, গল্পে মা আছে? সে মাথায় হাত বুলিয়ে দিত। হ্যাঁ, মা সেই মানুষ যার কথা বাবা মনে মনে বলে। কিছু রাতে সে গভীর রাতে উঠে পাশের 2 নিশ্চিন্ত মুখ দেখত। হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠত। মনে মনে মীরাকে বলতো, দেখছ, তোমার বাচ্চাদের আর কষ্ট দিইনি। শ্রীমতী বিক ধীরে ধীরে 2 নাতনির জন্য আবেগের স্তম্ভ হয়ে উঠলেন। সকালে বাগানে ফুল তুলতে নিয়ে যেতেন, চা বানাতে শেখাতেন, পুরনো গল্প শোনাতেন। একবার রানী নিষ্পাপ গলায় জিজ্ঞেস করল, দাদি, বাবাও ছোটবেলায় আমার মতো দুষ্টু ছিল? তিনি হেসে ফেললেন, তোমার চেয়েও বেশি। হাসি পাখির ডাকের সঙ্গে মিশে গেল। এক সন্ধ্যায় প্রিয়া বলল, বাবা, মা যদি সবসময় হাঁটতে পারত? সে আসতে বলল, মা সবসময় তোমাদের সঙ্গে হাঁটে, শুধু দেখতে পাও না। মাসগুলো কেটে গেল। অর্জুন বুঝল সময় এখন ধীরে চলছে, আর কাজের ব্যস্ততার শৃঙ্খলা নয়, পরিবারের সঙ্গে স্মরণীয় মুহূর্ত। তার ডায়েরিতে লিখল, 30তম দিন। রানী বর্ণমালা শিখে গেছে। প্রিয়া ম্যাডামকে ধন্যবাদ পত্র লিখেছে। দাদি এখন বেশি হাসে। ঘর সত্যি ঘর হয়েছে। এক সন্ধ্যায় বাতাস বদলাচ্ছিল। সে ডায়েরি বন্ধ করল, বাতি নিথিয়ে বাচ্চাদের ঘরে গেল। দুজনেই ঘুমিয়ে, কম্বল কাঁদ অবধি, ঠোঁটে স্বপ্নের হালকা হাসি। সে দুজনের কপালে চুমু খেয়ে ফিসফিস করল, আমি তোমাদের খুব ভালোবাসি। চাঁদের আলো জানলা দিয়ে আসছিল। দেওয়ালে
তিনজনের ছবি আলোকিত করছিল। নিচে তার নিজের হাতের লেখা, ভালোবাসা ব্যথা দিয়ে শুরু হয় কিন্তু সুখ দিয়ে শেষ হয়। আর সেই মুহূর্তে সে বুঝে গেল প্রতিটা ক্ষতি, প্রতিটা অশ্রু তাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে। বাবা হওয়ার মুহূর্ত, সত্যিকারের জীবনের মুহূর্ত। সেই গ্রীষ্মে যখন বাগানে লিলি সবে ফুটতে শুরু করেছিল, জীবনে আবার ঝড় এলো। এক সকালে স্কুলে নেওয়ার সময় ফোন বেজে যেতে লাগল। স্ক্রিনে কোম্পানি থেকে ডজনখানেক মিসড কল। রবির মেসেজ, প্রেস পূর্বের জমির প্রজেক্ট নিয়ে ভুল খবর ছাপছে, শেয়ার হোল্ডাররা তৎক্ষণাৎ মিটিং চাইছে। অর্জুন কপাল কুঁচকে ফেলল। দুই মেয়ের দিকে তাকিয়ে জোর করে হাসল। আজ বাবা একটু ব্যস্ত, দাদি তোমাদের স্কুলে দেবে। প্রিয়া বলল, বাবা আপনার কাজ ভালো হোক। কোম্পানিতে পৌঁছে অরাজকতা। গেটের বাইরে সাংবাদিকদের ভিড়, ক্যামেরা ফ্ল্যাশ। ইন্টারনেটে খবর, অর্জুন গ্রুপ সরকারি জমি দখল করেছে, গরিবদের ক্ষতি করেছে। মিটিং রুমে শেয়ার হোল্ডাররা বসে মুখাগ্নি। একজন টেবিলে ঘুপ করে বলল, তোমাকে এখনই বোঝাতে হবে আমরা কোটি কোটি ইনভেস্ট করেছি। অর্জুন শান্ত গলায় বলল, আমি কখনো আইনের বিরুদ্ধে কাজ করতে দিইনি। এটা নিচুতলার কিছু কর্মীর জালিয়াতি। তদন্তের নির্দেশ দিয়েছি, কঠোর ব্যবস্থা নেব। আরেকজন চেঁচিয়ে উঠল, কিন্তু তোমার নাম কন্ট্রাক্টে আছে। রবি ফাইলে গিয়ে দিল, জাল। কিন্তু ব্যাখ্যা যথেষ্ট হল না। একটা গলা উঠল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তোমাকে ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়াতে হবে। অর্জুন চারদিকে তাকালো, সন্দেহ, ভয়, লোভ। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, যদি আপনারা মনে করেন কোম্পানি বাঁচাতে আমার সরে দাঁড়ানো দরকার, আমি রাজি, কিন্তু এই কেস আমি নিজে সামলাব। বাইরে বেরিয়ে তীব্র সূর্য তার মুখে পড়ল। সে আর আগের শক্তিশালী লোক নয়, একজন বাবা যে জানে ক্ষতি কাকে বলে। তার পরের দিনগুলোতে মিডিয়া তাকে ঘিরে ফেলল, অনেক পরিচিত মুখ ফিরিয়ে নিল, কিন্তু সে চুপ করে রইল। ঘরে ফিরে বাচ্চা নিত, মায়ের সঙ্গে খেত, গল্প শোনাত। প্রিয়া একদিন জিজ্ঞেস করল, বাবা টিভিতে লোকে আপনার সম্পর্কে খারাপ কেন বলছে? সে জড়িয়ে ধরল, যা বলে সব সত্যি নয় বেটা, গুরুত্বপূর্ণ হলো আমরা জানি আমরা কি করেছি। প্রিয়া বলল, আমি আপনাকে বিশ্বাস করি। এই কথা সব মিটিংয়ের চেয়ে বেশি শক্তি দিল। এক সপ্তাহ পরে পুলিশ নিশ্চিত করল কন্ট্রাক্ট জাল। প্রতিদ্বন্দ্বী কাউকে ভাড়া করেছিল। অর্জুন প্রেস কনফারেন্স ডাকল। মঞ্চে উঠে শান্ত গলায় বলল, আমি সাফাই দিতে আসিনি, যা হয়েছে তার জন্য আমি দায়িত্ব নিচ্ছি। কিন্তু আমার বিশ্বাস সত্য আর ন্যায়ের উপর। কয়েকদিন পর সব অভিযোগ উঠে গেল, প্রতিষ্ঠা ফিরে এলো। ঘরে ফিরতেই দুই মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। রানী চেঁচিয়ে উঠল, বাবা জিতে গেছে। সে হিসে কোলে তুলে নিল, কেউ জেতেনি বেটা, সত্যি কখনো হারে না। তারপর সে আর ডিরেক্টর পদে ফিরতে তাড়াহুড়ো করল না। বেশিরভাগ ক্ষমতা অধীনস্থদের দিয়ে দিল। প্রতি সকালে বাচ্চাদের স্কুলে দিত, বাগানের দেখাশোনা করত। পিছনের লিলি বাগান ফুটে উঠল। ঝড়ের পর আবার ফোটা জীবনের প্রমাণ। এক দুপুরে প্রিয়ার সিঁড়িতে বসে জিজ্ঞেস করল, বাবা যদি আমি কোনোদিন আপনার মতো দুঃখ পাই তাহলে কি করব? সৎ থাকবে, কিছু হারাতে ভয় পাবে না। হারানো প্রতিষ্ঠা ফিরে পাওয়া যায়, কিন্তু নিজের উপর ভরসা হারালে আর ফেরত পাওয়া যায় না। রাতে জানলা খুলল, হাওয়ায় লিলির গন্ধ। সে আকাশের দিকে তাকিয়ে আসতে বলল, মীরা, আমি আমার প্রতিজ্ঞা রেখেছি, আমাদের পরিবার এখন কিছুতেই ভয় পায় না। আর সেই দূরের শান্ত কোণে সে বিশ্বাস করল মীরা হাসছে। যে মানুষটাকে সে ভালোবেসেছিল সে সত্যিই নিজের হৃদয়ের পথ খুঁজে পেয়েছে। 15 বছর কেটে গেল। সময় ধীর কিন্তু অজেয় নদীর মতো বয়ে গেল। হাভেলি বদলে গেছে। পিছনের লিলি বাগান এখন বিশুদ্ধ সাদা রঙে ঢাকা। প্রতি গ্রীষ্মে হালকা গন্ধ পুরো আঙিনায় ছড়ায়। অর্জুন এখন 50 ছাড়িয়েছে। চুলে রূপলি সুতো, চোখ গভীর কিন্তু উষ্ণ। সে বারান্দার পুরনো কাঠের কুর্সিতে বসে গরম চায়ের ধোঁয়া উঠছে। টেবিলে প্রিয়ার গ্র্যাজুয়েশনের ছবি। প্রিয়া এখন ডিজাইন কোম্পানিতে চাকরি করে। রানী হাই স্কুলের শেষ বছর, হাসি খুশি, ঠিক মায়ের মতো।
শ্রীমতী ভিক এখন দুর্বল, কিন্তু সকালে বাগানে ফুল দেখতে চান। এক দুপুরে প্রিয়া ফাইল হাতে ফিরল। বাবা, চাকরি পেয়ে গেছি। সে হাসল। তাহলে তোমার নিজের যাত্রা শুরু হলো। রানী দৌড়ে এসে দিদিকে জড়িয়ে ধরল। আমি মাকে বলবো। বেদিতে গিয়ে বলল, মা, দিদির চাকরি হয়ে গেছে। সেই রাতের খাওয়ায় সবাই একসঙ্গে। শ্রীমতী বিক দুর্বল গলায় পুরনো গল্প বললেন। যেদিন মীরা প্রথম এসেছিল, আমার ভয় ছিল ছেলেকে হারানোর। এখন বুঝি আমি তার কাছে আজীবন ঋণী। অর্জুন মায়ের হাত ধরল। আপনি দুই নাতনিকে যে ভালোবাসা দিয়েছেন তাতে ঋণ শোধ হয়ে গেছে। এক শরতের সকালে অর্জুন বাগানে গেল। ফুলে হালকা শিশির, একটা ফুল বাকিদের চেয়ে বড়, সূর্যের দিকে মুখ। মীরার কথা মনে পড়ল। লিলি তখনই ফোটে যখন মাটি যথেষ্ট গরম আর সঙ্গী যথেষ্ট ধৈর্যশীল। সে হাসল। এটাই তার জীবনের ছবি। প্রিয়া পাশে বসে বলল, বাবা, আমি লিলি থেকে অনুপ্রাণিত একটা কালেকশন করছি। নাম রাখতে চাই বৃষ্টির পরের আলো। কেমন? খুব সুন্দর নাম, ঠিক তোমার মায়ের যাত্রার মতো। শীতকালে শ্রীমতী বিক আরও দুর্বল হলেন। এক সকালে ডেকে বললেন, বেটা, আমি শিগগিরই তোমার বাবার কাছে যাচ্ছি। মীরাকে দেখলে বলবো, তুই যা পারিসনি আমার ছেলে পেরেছে, ভালোবাসা ধরে রেখেছে। বলে শান্তভাবে চোখ বন্ধ করলেন। শেষকৃত্য সাদগীতে হল। লিলি বাগানে প্রিয়ারানী বাবার পাশে দাঁড়িয়ে। অর্জুন আকাশের দিকে তাকাল। মা শান্তি পেয়েছে। তারপর দুই মেয়ের সঙ্গে রাস্তার ধারে নতুন ফুলের সারি লাগালো। প্রতিটি ফুল একজন মা, একজন দাদি, একজন নারীর প্রতি কৃতজ্ঞতা। অনেক বছর পর প্রিয়া হোয়াইট লিলি নামে ছোট ডিজাইন স্টুডিও খুলল। রানী গরিব বাচ্চাদের পড়াতে লাগল। এক সন্ধ্যায় সূর্যাস্ত বাগানকে হলুদ করল। অর্জুন কুর্সিতে বসে মেয়েদের হাসির আওয়াজ শুনছিল। পুরনো ডায়েরি খুলল। শেষ পাতায় লিখল 5475তম দিন। পুরো পরিবার শান্ত। লিলি এখনো ফুটছে। তুমি দেখছো মীরা? রানী দরজায় চেঁচিয়ে উঠল, বাবা, এসো, আমার আর দিদির সঙ্গে ছবি তুলি। সে হেসে উঠল। মীরার ফ্রেম নিয়ে বাগানে গেল। তিনজনে ফুলের মাঝে বসল। ক্যামেরার শব্দে সন্ধ্যার আলো লিলির পাপড়ি দিয়ে গেল। হাজারো সোনালি ধুলোর মতো চকচক করছিল। সেই ছবি পরে পরিবারের সবচেয়ে দামি স্মৃতি হয়ে রইল। তিনজন জীবিত, একজন সব সময় হৃদয়ে। অনেক বছর পর যখন তার চুল পুরো সাদা হয়ে গেল, সে এখনো ফুলের নিচে বসে নাতি নাতনিদের মীরা নামের এক মহিলার গল্প বলতো, যে তাকে শিখিয়েছিল ভালোবাসা শুধু ধরে রাখা নয়, সঠিক সময়ে ছেড়ে দেওয়া, ক্ষমা করা আর এগিয়ে চলাও। আর গল্প শেষ করে বলতো, যদি দাদুকে জিজ্ঞেস করো এই জীবনে সবচেয়ে দামি কি শিখেছি, তাহলে বলবো, কখনো প্রিয়জনকে ভালোবাসি না বলে জিও না। সন্ধ্যের হাওয়া আবার চলল। লিলির গন্ধ, স্মৃতির গন্ধ, ভালোবাসা আর পুনর্জন্মের গন্ধ নিয়ে। বারান্দায় অর্জুন আস্তে চোখ বন্ধ করল আর হাসল। আর তার হৃদয়ে যেন মীরার হাসি গুনগুন করছিল, কোমল, উষ্ণ, যেন কখনো দূরে যায়নি। অর্জুন, মীরা, প্রিয়া আর রানীর গল্প শুধু একটা ছেঁড়া ট্র্যাজেডি নয়, আধুনিক সমাজে অনেকের জীবনের প্রতিচ্ছবি, যেখানে নাম, টাকা, পদ মাঝে মাঝে মানুষকে সবচেয়ে দামি জিনিস ভুলিয়ে দেয়, ভালোবাসা। অর্জুন এককালে সাফল্যের প্রতীক ছিল, কিন্তু হৃদয়ে সে সবচেয়ে গরিব ছিল। মীরাকে হারিয়ে সে নিজের অর্ধেক আত্মা হারিয়েছিল। দুই মেয়েকে হারিয়েছিল যাদের কথা জানত না। মানবিকতার বাকি অংশ হারিয়েছিল। জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিল, দেরিতে, বেদনাদায়ক, কিন্তু তাই দামি। যেদিন সে ভাতমাঙা ভিড়ে প্রিয়া রানীকে খুঁজে পেল, সেই মুহূর্ত অতীতের ডাকের মতো ছিল।
আর সেই মুহূর্ত থেকে শুরু হলো অনুতাপের যাত্রা, কাজে নয়, আলিঙ্গনে। এই গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা, সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। মীরা চলে গিয়েছিল, কিন্তু অর্জুনের জন্য তার ভালোবাসা 2 মেয়েতে চিরকাল জীবিত রইল। সে ঘৃণা করেনি, শুধু বিশ্বাস লালন করেছিল। এই বিশ্বাসই তার আত্মাকে বাঁচিয়েছিল। আর শেষ কথা, যখনই সম্ভব ভালোবাসার কথা বলো। যাদের সঙ্গে আছো তাদের আঁকড়ে রাখো। একটা ক্ষমা পুরো জীবন বাঁচাতে পারে, একটা আলিঙ্গন বছরের ভুল বোঝাপড়া মুছে দিতে পারে। যতক্ষণ না সব শুধু একটা ছবি হয়ে যায়, ততক্ষণ অপেক্ষা করো না। তখন অশ্রু শুধু বৃথা বিলাসিতা হয়ে যায়। অর্জুনের মতো জিও, রুকো না, শোনো, ভালোবাসো, আর বাচ্চাদের দয়া শেখাও। জীবনে কেউ নিখুঁত নয়, কিন্তু ভুলের পর সঠিক পথ বেছে নিতে পারে, আর সেই ক্ষমতাই আমাদের সবানায়। শোনার জন্য ধন্যবাদ। যদি গল্প ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল অন করুন। আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানান।